মুখ থুবড়ে পড়েছে নগর পরিবহন সেবা। আলোচনাতেই বন্দী রুট রেশনালাইজেশন। বাস কিনতে ঋণ সুবিধা চান ব্যবসায়ীরা। সমাধানের চেষ্টায় ডিটিসিএ। সরকারকেও তৎপর হওয়ার তাগিদ। মার্জারের আলোচনায় থাকা 5 ব্যাংক থেকে 84,000 কোটি টাকা লোপাট ফেরানো প্রায় অসম্ভব বলছেন সংশ্লিষ্টরা। একীভূত হতে রাজি নয় দুটি, পর্যালোচনা করে সিদ্ধান্ত। এবার চট্টগ্রাম বন্দরে আসছে ডেনমার্কের বিনিয়োগ। $800 মিলিয়ন হবে অত্যাধুনিক টার্মিনাল। জেটিতে ঢুকতে এড়ানো যাবে বিপজ্জনক বাঁক। ভিড়তে পারবে বড় বড় জাহাজও। এজলাসে বিচারকের সামনেই সাংবাদিকদের মারধরের ঘটনায় নিন্দার ঝড়। জড়িতদের কঠোর শাস্তি দাবি। সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়নের তাগিদ সংস্কার কমিশন প্রধানের। সকালের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। মুখ থুবড়ে পড়েছে রাজধানী সহ আশপাশের 5টি জেলায় চালু হতে যাওয়া বিশেষায়িত বাস সার্ভিস নগর পরিবহন সেবা। রুট রেশনালাইজেশন নিয়ে ধারাবাহিক আলোচনার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাস মালিক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সহ অংশীজনেরা। প্রকল্প বাস্তবায়নে আগ্রহী হলেও ব্যবসা পরিচালনায় সহজ শর্ত ও নতুন পরিবহন যুক্ত করতে ব্যাংক ঋণ সুবিধা চায় পরিবহন মালিক সমিতি। গণপরিবহনকে জনবান্ধব ও শৃঙ্খলায় ফেরাতে রুট রেশনালাইজেশনের বিকল্প নেই উল্লেখ করে সরকারের অপারগতা ও সদিচ্ছার অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। তবে প্রকল্প বাস্তবায়নে এখনও আশাবাদী ডিটিসিএ। শরীফ রুবেল ও নুরুল আলম নয়নের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন বা প্রতিটি রুটে নির্দিষ্ট কোম্পানির অধীনে বাস চলাচলের প্রকল্প নেয় সরকার। 3 বছর আগে পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর থেকে ঘাটারচর পর্যন্ত নগর পরিবহন চালু হলেও এখন আর এই সেবার দেখা মেলে না। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, বাস রুট রেশনালাইজেশন প্রকল্পে মালিক পক্ষের সুবিধার বিষয়টি এখনও পরিষ্কার নয়। নতুন বাস কিনতে কোনো সরকারি সহায়তার আশ্বাস না পাওয়ার অভিযোগও তাদের। 23টা কোম্পানির গাড়ি আমরা রেশনালাইজ করে মাস 2-1 মধ্যে ইনশাল্লাহ শুরু করতে পারবো। ওই জায়গাটায় ওনারা এখনো সুরাহা দেননি যে বাংলাদেশ ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠান বা সরকারের পক্ষ থেকে কোন পদ্ধতিতে আমরা সহজভাবে এবং কম সুদে গাড়ি পাইতে পারি। একটি রুটে একটি কোম্পানির বাস চলবে এমন পরিকল্পনার কথা জানান ডিটিসি এর নির্বাহী পরিচালক। রুট কোনটা হবে হবে না এইটা নিয়ে আমরা মতামত দিচ্ছি, সেটার উপরে তারাও পর্যালোচনা করছে। তবে ওয়ান রুট ওয়ান কোম্পানি এইটা হলো বেস্ট সলিউশন। আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা চলছে উল্লেখ করে প্রকল্প পরিচালক জানান, বাস যুক্ত করার শর্তগুলো কঠিন। ন্যূনতম মান বজায় রেখে এই সেবা চালু করতে চায় ডিটিসিএ। আমরা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড রাখতে চাচ্ছি বাসগুলো। শর্তগুলো বেশ কঠিন, এগুলো না মানলে নতুন বাস আনা যাচ্ছে না। তো এতে একটু সময় লাগছে। 100টা রুট থেকে এটাকে 50টা বা 60টাতে নামিয়ে আনা। এইখানে 100 জন বা 100টা কোম্পানি যে তাদেরকে আসলে এই যে মিলিয়ে দেওয়া এটাই ডিফিকাল্ট। পরিবহন ও সড়ক যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুল নেওয়াজ বলছেন, যাত্রী সেবার মানোন্নয়ন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের বিকল্প নেই। এক্ষেত্রে সরকারকে আরও তৎপর হবার পরামর্শ তার। প্রায় 10 বছর 15 বছর তো চেষ্টাই করে যাচ্ছি। এর মানে হচ্ছে যে আসলে সরকারের সদিচ্ছার বড় একটা অভাবের জায়গা রয়েছে, পাশের মালিকদেরও এখানে সহযোগিতা করছে না বলে মনে হয়। এই সিস্টেমে আসতে হলে মালিকদেরকেও কিছু সুবিধা দিতে হবে, যেমন তাদেরকে আলাদা করে বাস চলাচলের জন্য ভালো রাস্তা দিতে হবে। ওই রুটে যাতে অন্য কোনো গণপরিবহন আসতে না পারে সেটা নিশ্চয়তা দিতে হবে। 3 হুইলারগুলোকে বন্ধ করতে হবে, অবৈধ যে যান সেগুলোকে বন্ধ করতে হবে, ইন্টারসেকশনগুলোকে এবং যাত্রী ছাউনিগুলো ভালো ম্যানেজমেন্ট করতে হবে। ডিটিসি এর তথ্য বলছে, বাস রুট রেশনালাইজেশনে সচল রুটের সংখ্যা 95টি, বিআরটি এর হিসেবে 110টি আর ডিএমপি ট্রাফিক বিভাগের জরিপে 7টি। 3টি পর্যবেক্ষণ মিলিয়ে বাস চলাচলে এখন পর্যন্ত 42টি রুট নির্ধারণ করেছে ডিটিসিএ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নজরুল ইসলাম মজুমদার ও এস আলমের হাতে থাকা 5 ব্যাংকের ভাগ্য এখন বাংলাদেশ ব্যাংকের হাতে। তবে এস আলমের লোপাট করা 84,000 কোটি টাকা এসব ব্যাংকে ফেরানো প্রায় অসম্ভব বলে মনে করেন ব্যাংক ও আদালত সংশ্লিষ্টরা। ফলে যে 2 ব্যাংক এক হতে চায় না তাদের ইতিবাচক অবস্থায় ফেরা অসম্ভব। বাংলাদেশ ব্যাংক বলছে, শেষ পর্যন্ত কটি ব্যাংক নিয়ে মার্জার হচ্ছে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। ব্যাংকের টাকায় কেউ বিদেশে করেছেন হোটেল, কেউ এলসির আড়ালে আত্মসাৎ করেছেন নিজের দায়িত্বে থাকা ব্যাংকের অর্থ। এমন সব অভিযোগ ব্যাংক খাতকে সর্বশান্ত করা 2 মাফিয়া সাবেক এবিবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং ব্যাংক টাইকুন ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে।
নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ 2023-24 সালের জুলাই পর্যন্ত ফ্ল্যামিঙ্গো এন্টারপ্রাইজ নামের ভুয়া প্রতিষ্ঠানকে দফায় দফায় 615 কোটি টাকা দেয় তারই ব্যাংক এক্সিম, যা ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ সংশ্লিষ্টরা উত্তোলন করে। ব্যাংক খাতের আরেক মাফিয়া এস আলম তার নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর মধ্যে একীভূতকরণের তালিকায় থাকা ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক থেকে ঋণ জালিয়াতির অঙ্ক 84,000 কোটি টাকার বেশি। এই ব্যাংক লুটেরার সর্দার ছিল এস আলম এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। কোনো ক্ষেত্রে উইক তদন্ত হচ্ছে, হয়তো দুর্নীতি করছে 4,000 কোটি, তার বিরুদ্ধে হয়তো পাওয়া গেল 500 কোটি। এদিকে সম্প্রতি দুর্বল 5 ব্যাংকের শুনানি শেষ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর প্রায় 90 থেকে 98% পর্যন্ত এস আলমের নিয়ন্ত্রণাধীন নামী বেনামী প্রতিষ্ঠানের নামে। ফলে এই অর্থ আদায় নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। তবে শেষ পর্যন্ত মার্জারে কটি ব্যাংক একীভূত হবে তা নিয়ে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। কেন্দ্রীয় ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে মার্জার এই মুহূর্তে ওই ব্যাংকগুলোকে রক্ষা করার একমাত্র উপযুক্ত পন্থা। কোনো ব্যাংক যদি বলে আমরা মার্জারের আওতায় আসবো না, যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে লিকুইডিটি সাপোর্ট দেয়, তবে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম। মনে রাখতে হবে বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে কেউকে কোনো লিকুইডিটি সাপোর্ট দিবে না। ব্যাংকগুলিকে তাদের নিজের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে। এদিকে মার্জারের প্রক্রিয়া দ্রুত শুরু হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানান দৃশ্যমান পরিবর্তন ঘটতে সময় লাগবে আরও 1 থেকে 1.5 বছর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের রেড সি গেটওয়ের পর চট্টগ্রাম বন্দরে এবার বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন শিপিং। অন্তত 800 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে কর্ণফুলী নদীর তীরবর্তী লালদিয়ার চরে অত্যাধুনিক টার্মিনাল নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। সব জটিলতা কাটিয়ে চলতি বছরেই চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ ও ডেনমার্ক। সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যে জাহাজ পরিচালনার পাশাপাশি কন্টেনার ভাড়ার ক্ষেত্রে শীর্ষস্থান দখল করে আছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। আবার বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহনের মার্কস লাইনের হিস্সা অন্তত 40%। সেই প্রতিষ্ঠানটি এখন আসছে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ নিয়ে। পতেঙ্গা উপকূলের লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ করতে গত 1 বছরের বেশি সময় ধরে চলে আসা আলোচনা এখন চুক্তি পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এপিএম টার্মিনালের সাথে এই বিষয়ে আমাদের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এটার যে ট্রানজিশনাল বেজে তারা কাজ করছেন, তাদের সাথে আমরা কাজ করছি। আশা করছি চলতি বছরের ভিতরেই এটার চুক্তির কার্যক্রম আমরা সমাপ্ত করতে পারবো। মূলত মার্কস লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপি মোলার পৃথিবীর 60টির বেশি বন্দরে টার্মিনাল পরিচালনা করে আসছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির জন্য প্রথম পর্যায়ে লালদিয়ার চরের 2টি অংশে 32 এবং 7.15 একর জায়গা বরাদ্দ রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অবশ্য অত্যাধুনিক ট্রেনের পাশাপাশি যন্ত্রপাতি স্থাপনের জন্য মার্কস লাইন এপিএম টার্মিনালের চাহিদা রয়েছে অন্তত 50 একর জায়গা। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষ ওই এলাকায় 15,000 কন্টেনার ধারণ ক্ষমতার 22 একর জায়গার উপর একটি নতুন ইয়ার্ড নির্মাণের কাজ শুরু করেছে। তারা এখানে প্রায় 7 থেকে 800 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। তারা বিশ্বব্যাপী তারা বিভিন্ন টার্মিনাল যেভাবে চালায় এবং সেরকম উন্নত যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি এখানে নিয়ে আসবে। বিদ্যমান যে হ্যান্ডলিং ব্যবস্থা সেটা অনেকটাই উন্নত হবে। বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্কারেজের খুব কাছেই এই টার্মিনাল হতে যাচ্ছে। এছাড়া বন্দরের জেটিতে প্রবেশের ক্ষেত্রে 2টি বিপজ্জনক বাঁক এড়ানোর সুযোগ রয়েছে। এমনকি নাব্য সংকটের জটিলতা না থাকায় ভিড়তে পারবে যে কোনো গভীরতার জাহাজ। যে জায়গায় করছি তার ড্রাফট বেশি এবং 2টি বাঁক যেটা আছে ওই বাঁক দুটো পরিহার করা যাবে চট্টগ্রাম বন্দরের জন্য। এটা একটা ইফেক্টিভ বন্দর হবে চট্টগ্রাম বন্দরের। 1.5 বছর আগে অপারেশনে যাওয়া সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের পতেঙ্গা কন্টেনার টার্মিনালের পাশে গড়ে উঠবে ডেনমার্কের মার্কস লাইনের এই টার্মিনাল। প্রস্তাবনা অনুযায়ী নতুন এই টার্মিনাল বার্ষিক অন্তত 9 লাখ কন্টেনার হ্যান্ডেলিংয়ের আশা করছে বন্দর কর্তৃপক্ষ। বঙ্গোপসাগরের মোহনা এবং কর্ণফুলী নদীর তীরবর্তী লালদিয়ার চরের এই প্রতিটি জমিতে লালদিয়ার টার্মিনাল গড়ে তোলা এখন সময়ের ব্যাপার মাত্র। আগামী 2-1 মাসের মধ্যে চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলে শুরু হয়ে যাবে অবকাঠামোগত উন্নয়ন কাজ। আর 1 বছরের মধ্যে এই চরাঞ্চলে গড়ে উঠবে অত্যাধুনিক কন্টেনার টার্মিনাল। চট্টগ্রামের লালদিয়ার চর থেকে কমল দে, সময় সংবাদ।
অপরূপ সাজে সেজেছে গাজীপুর ও নারায়ণগঞ্জের শাপলা ও পদ্মবিল। শিশির ভেজা পদ্মের পাপড়িতে শুভ্রতার পরশ, আছে লাল সাদা শাপলার মোহনীয় প্রকাশ। এ নিয়ে সংবাদের শেষাংশে থাকছে প্রতিবেদন। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। এখনও ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কায় প্রার্থীরা। একই সঙ্গে সাইবার বুলিং নিয়েও উদ্বিগ্ন তারা। অনলাইনে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভোট বানচালের শঙ্কা তাদের। এদিকে সাইবার বুলিং নিয়ে বিপাকী নির্বাচন কমিশনও। অপপ্রচারে জড়িত শিক্ষার্থী ও প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার আর মাত্র 3 দিন বাকি, আর তাই নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে প্রচারণায় আসেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মাঠের পরিবেশ ঠিক থাকলেও সাইবার জগতে ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভোট ঘিরে মব তৈরিরও শঙ্কা তার। এদিকে একই প্যানেলের জিএস প্রার্থী হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে ভবিষ্যতে বিচারের মুখোমুখি দাঁড় করানো হতে পারে। অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং একটি মডেল ডাকসু হয়, এই ব্যাপারে আপনাদের কিন্তু দায় এড়ানোর সুযোগ নেই। যদি দায় এড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু বিচারের কাঠগড়ে আপনাদেরকেও দাঁড়াতে হবে। অনলাইন বেশিং, অনলাইন মব এবং সাইবার বুলিং করার জন্য একটা প্রিপারেশন ও বিরোধী শিবির যারা আছেন, যারা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন, এদের এমন প্রিপারেশন আছে। পরে মোকাররম ভবনে প্রচারণায় আসেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। আবারও তুলে ধরেন নির্বাচনী ইশতেহার। সাইবার জগতে অপপ্রচারের অভিযোগ করেন তিনিও। যার যে যা ইচ্ছে সেটা পড়বে, কিন্তু এখানে কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না এবং এই সাইবার বুলিং এর সাথে যারা জড়িত আছে আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসবো। একই জায়গায় প্রচারণায় আসেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। অভিযোগ তার প্যানেলের সাথে সাইবার মাধ্যমে বর্ণবাদী আচরণ করা হচ্ছে। তো আব্দুল কাদেরকে নিয়ে কথা বলার সময় অনেক কিছু ভেবেচিন্তে কথা বলার জন্য আহ্বান করছে যারা বর্ণবাদী কথাবার্তা বলছেন। হ্যাঁ, তার যদি ভুল থাকে আপনি তার যৌক্তিক সমালোচনা করেন। এদিন বিকেলে সিনেট ভবনের সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন জানিয়েছে সাইবার বুলিং বন্ধে তারাও নিরুপায়। তবে জড়িতদের এবার প্রার্থিতা বাতিল ও মামলার হুমকি কমিশনের। যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং যারা আমাদের ছাত্র, তাদের জন্য আমাদের এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বাইরে যারা আছে, যারা হয়তো আমাদের যদি ছাত্র না হয়, সেটা আমরা মামলা করব প্রয়োজনে। এদিকে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল ভিশনকে সামনে রেখে 14 দফার ইশতেহার ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেল। অন ক্যাম্পাস পার্ট টাইম জব ও মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সিএমএম আদালতের ইজলাসে বিচারকের সামনে সাংবাদিকদের ওপর আইনজীবীদের হামলার ঘটনায় সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিন্দা জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদও। ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রস্তাবিত সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়ন হলে এমন অঘটন সম্ভব হতো না। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনেই সাংবাদিকদের ওপর আইনজীবীদের হামলার ঘটনার পর থেকেই বইছে সমালোচনার ঝড়। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের মানুষ। সাংবাদিকদের ওপর এমন হামলার নিন্দা জানিয়ে পোস্ট করছেন অনেকে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তারা। এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের হামলায় জড়িত এক আইনজীবীর নাম ও ছবি পোস্ট করেন। আদালত কক্ষে সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ। লেখেন, সাংবাদিকতা সুরক্ষা আইনের যে প্রস্তাব গণমাধ্যম সংস্কার কমিশন থেকে দেয়া হয়েছিল সেটি এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পুরো প্রক্রিয়া ঝুলে গেছে। আইনটি হলে আদালতে এমন অঘটন সম্ভব হতো না বলেও মন্তব্য করেন কামাল আহমেদ। এছাড়া আইনটির প্রয়োজনীয়তা স্বীকার করলে অবিলম্বে অধ্যাদেশ হিসেবে জারি করার দাবি জানানো উচিত বলেও উল্লেখ করেন তিনি।
আদালতে বর্বরোচিত হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম SRF। বৃহস্পতিবার রাতে SRF এর সভাপতি মাসুদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কয়েকজন আইনজীবীর প্রকাশ্য বর্বরোচিত হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আঘাত। এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানির সময় আইনজীবীরা চড়াও হন গণমাধ্যম কর্মীদের ওপর। এ সময় সময় সংবাদের প্রতিবেদক আসিফ মোহাম্মদ সিয়ামকেও মারধর করেন আইনজীবীরা। হট্টগোলের মাঝে আদালত ছাড়েন ম্যাজিস্ট্রেট। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আরও ৩০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টায় অমনি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে ২রা আগস্ট একটি সামরিক উড়োজাহাজে যুক্তরাষ্ট্র থেকে ৩৯ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সম্প্রতি বিভিন্ন সময়ে ১৫৭ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি। এবার ৩০ জনকে নিয়ে এই সংখ্যা দাঁড়ালো ১৮৭। ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর ২৯ জানুয়ারি নির্বাহী আদেশে দেশটিতে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এছাড়া এদিন আলাদা ফ্লাইটে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয় ১৬৩ বাংলাদেশি নাগরিককে। নতুন ভবন নির্মাণ না হওয়ায় নারায়ণগঞ্জ একটি জরাজীর্ণ ভবনে চলছে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। এতে ক্লাস চলাকালীন আতঙ্কিত থাকতে হয় শিক্ষার্থী, অভিভাবক সহ শিক্ষকদের। প্রধান শিক্ষক জানান, নতুন ভবন নির্মাণের উদ্যোগ বছরের পর বছর ধরে আশ্বাসে সীমাবদ্ধ। তবে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকার লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীনারায়ণ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় একই ভবনে ২ প্রতিষ্ঠান। সন্তানদের পৌঁছে দিয়ে ছুটি হওয়ার আগ পর্যন্ত চিন্তায় থাকেন অভিভাবকরা। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত কয়েক দফা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলা। বিভিন্ন স্থান থেকে খসে পড়ে পলেস্তারা, সৃষ্টি হয় ফাটল। ২ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দ্বিতীয় তলায় সব কার্যক্রম বন্ধ করে সদর উপজেলা প্রশাসন। অনেক স্থানে বাঁশ দিয়ে ধস ঠেকানো হয়েছে। তবে বিকল্প স্থান না থাকায় ঝুঁকি নিয়ে নিচতলায় চলছে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠদান। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠদান চলছে পাশের মন্দিরের অফিস কক্ষে। উপরে 2 তলায় ক্লাসরুম থাকা সত্ত্বেও ক্লাস করাতে পারছে না, বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রাখছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেজন্য আমরা বসেই থাকি, গার্ডিয়ানরা আমরা কখনোই যাই না। আমরা খুবই টেনশনে থাকি। তো সরকারের সহযোগিতায় যদি স্কুলটা যদি একটু ঠিক করে দেয়, তো এটাই আমাদের সরকারের কাছে চাওয়া। 2015 সালে ভূমিকম্পে এই স্কুলটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারপর থেকে উপরতলার 3টা কক্ষ বন্ধ ঘোষণা করেছে। কমিটির পারমিশন নিয়ে আমরা 2 রুমে শ্রেণী কার্যক্রম চালাচ্ছি। তো আসলে এটা আমাদের জন্য খুবই অসুবিধার হয়ে যায়। আমরা চাই আমাদের একটা বিদ্যালয়, পূর্ণাঙ্গ একটা বিদ্যালয়, একটা সুন্দর বিদ্যালয়, একটা সুন্দর পরিবেশের বিদ্যালয় চাই। নতুন ভবন নির্মাণ নিয়ে বারবার ঊর্ধ্বতন মহলে জানানো হলেও কোনো সমাধান মেলেনি জানান শিক্ষকরা। মহাপরিচালক অধিদপ্তরে নাসরিন সুলতানার সাথে সর্বত্রভাবে দরখাস্ত দিয়ে স্কুলের বিস্তারিতভাবে অবস্থা জানায় আসছি। উনি বলছে দেখবে। তবে উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। আমরা আশা করি PDP 5 এই বিদ্যালয়টা অন্তর্ভুক্ত হবে এবং নির্মাণ কাজ শুরু হবে আশা করি। আগামীতে যদি কোনো প্রকল্প নেয় সেক্ষেত্রে আমরা এটি লিস্টে রেখেছি দ্রুত, যাতে প্রকল্প নেওয়ার সাথে সাথেই আমরা স্কুলটি প্রকল্পের আওতায় এনে নতুন ভবন করতে পারি। 2টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 650, শিক্ষক রয়েছেন 16 জন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মাদারীপুরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। জনবল সংকটে বেশিরভাগ সময়ে ভবনে ঝুলছে তালা, আর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দায়িত্বরত চিকিৎসকের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে কাঙ্ক্ষিত সেবা। যদিও এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবার কল্যাণ পরিকল্পনা অধিদপ্তর। শাহাদাত আকন্দের তোলা ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট।
মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র। রুমের ভেতর সারিবদ্ধভাবে আছেন রোগীরা, যেখানে সকাল 9টা থেকেই কর্তব্যরত একজন চিকিৎসক থাকার কথা, অথচ বেলা 11:30 বাজলেও নেই তার দেখা। এতে প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করায় পড়েছেন বিড়ম্বনায়। তাদের অভিযোগ, সরকারি নিয়মে নির্ধারিত সময়ে অফিসে আসেন না এখানকার দায়িত্বরত চিকিৎসক, ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করেই অনেকেই চলে যান প্রাইভেট ক্লিনিকে। আইয়ে পাইনি ঈদে আইসি আর কি, যে এই জায়গাতে আইসি আমি কইলে বসেন ডাক্তার আইবেন, এই বসে থাকতে আছি অপেক্ষায়। বলবো কি আর বলার কি আছে, অপেক্ষা করে যদি না পাই তাহলে হয়তো বাড়ি যাম গিয়া, নালে এখানে দেখাই দেব। গত 1 মাস ধরে সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র, আর স্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসকের কর্মস্থলে যথাসময়ে না আসার নানা অজুহাত। আমি বের হইছি ঠিক সেই সময়েই হচ্ছে কি ওই আমার স্যানিটারি মিস্ত্রি চলে আসছিল, পরে ওকে একটা জিনিস দেখাই দিতে গেছি, জাস্ট দেখায় নেমে যাব, সেই সময় গ্লাসটা ভেঙে পড়ে গেছে, তার পা কেটে গেছে। তারপরে ওটা খুব দামি জিনিস ছিল জন্য আমি জাস্ট দেখায় রেখে দিছি, ওই জিনিস করে তারপরে আমি চলে আসছি। এদিকে ইউনিয়ন পর্যায়েও স্বাস্থ্যসেবা মানেরও চরম বাজে অবস্থা। একদিকে নেই পর্যাপ্ত চিকিৎসক, অন্যদিকে 10 মাস ধরে বন্ধ ওষুধ সরবরাহ। দুই কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ইউনিয়নবাসী, আর জনবল সংকটে অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুলছে তালা। 2-1টা ওষুধ দেয়, তারপর আর ওষুধ দেয় না, বাইরে থেকে কিনে নিতে বলে। লোক অনেক দূরে থেকে আমরা আসি, কিন্তু আসলে বলে ওষুধ আসতেছে না, দেয় নাই। ওষুধ করতে দেশে একটা বাচ্চার একটা দেশে, কিন্তু সেটা এখানে নাই। অবশ্য সেবার মান বাড়াতে কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি দায়িত্বরত কেউ নির্ধারিত সময়ে অফিস না করলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। অফিস টাইমে ব্যক্তিগত কাজ করার সুযোগ নাই, একটু আমাদের ঘাটতি আছে। আমরা এটা সবসময় ডিসি অফিসের মিটিংয়ে বলি, আমাদের একটা নিউ কার্যক্রম হওয়ার কথা, সেটা শুরু হয় না এখনো, আশা করি সামনেই শুরু হবে। সেক্ষেত্রে হয়তো এই সমস্যাটা দূর হবে আশা করি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে মাদারীপুরে 9টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে, আর জেলার 59টি ইউনিয়নের মধ্যে 48টিতে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। এখানে 24 ঘন্টা নর্মাল ডেলিভারি ও সরকার নির্ধারিত সময়ে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত মা ও নবজাতকের সেবা দেওয়ার কথা রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সেপ্টেম্বর অক্টোবরে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, তাই জ্বরে আক্রান্ত হলে প্যারাসিটামল ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আর সতর্কতা হিসেবে জ্বর আসার দ্বিতীয় দিনে করাতে হবে রক্ত পরীক্ষা। ডিএনসিসি হাসপাতাল, মহাখালী। সম্প্রতি এই হাসপাতালে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শুরুতে জ্বর, বমি ও তীব্র শরীর ব্যথা নিয়ে আসছেন বেশিরভাগ রোগী। 15 দিন জ্বরে ভোগার পরে ওনারে মুন্সিগঞ্জে ভর্তি করার পরে মুন্সিগঞ্জে রাখছে, গতকালকে রাত্রে আর কি ওনার এখানে 5 দিন ধরে আমার চাচার আর কি জ্বর ছিল। জ্বর থাকার পরে আপনার গতকালে ব্লাড মাল্টিনেস 55,000 ছিল। জ্বর হয়েছিল, জ্বর সাইডে গেছে, শরীর ব্যথা ছিল আর ইয়া ছিল, প্রেশার লো হয়ে গেছে একবার। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর প্রথম লক্ষণ যেহেতু জ্বর, তাই অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে নিজ থেকেই ওষুধ খেয়ে ডেকে আনছেন বিপত্তি। অবহেলা করায় যেতে হচ্ছে আইসিইউ পর্যন্ত। তাই জ্বরের দ্বিতীয় দিনই ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ চিকিৎসকের। ডেঙ্গু বা চিকুনগুনিয়া যেটাই হোক না কেন, এটা তো আসলে প্রথম 5 দিন তো শুধু প্যারাসিটামল এবং প্রচুর পরিমাণে পানি, তরল খাবার খাবে, এটাই কিন্তু চিকিৎসা, মূলত চিকিৎসা। তো এটার জন্য তো আসলে ফার্মেসির ওদিকে গিয়ে অনেক বেশি ওষুধ খাওয়া, অ্যান্টিবায়োটিক খাওয়া, এগুলো কিন্তু আসলে কোনো প্রয়োজন নাই। বরং বেশি ওষুধ খেলে আরও খারাপ প্রভাব পড়ার সম্ভাবনাটাই বেশি। চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, আর ঢাকার বাইরে মারা গেছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। শঙ্কা প্রকাশ করে কীটতত্ত্ববিদরা বলছেন, বৃষ্টির পর জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশার ঘনত্ব। সেপ্টেম্বর অক্টোবরে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু। এ মাসে ডেঙ্গু বাড়ার একটি ঝুঁকি তৈরি হবে, কারণ বৃষ্টি যখন থেমে যাবে, ছোট বড় পাত্রগুলোতে যে পানি জমা হবে সেই পানিগুলোতে এডিস মশার প্রজনন হবে। সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে ডেঙ্গুর ঝুঁকি কিন্তু আরও বাড়ার একটি সম্ভাবনা আমরা দেখছি। মশক নিধনে জনসম্পৃক্ততার পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রম বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে বেড়েছে মাছের সরবরাহ। পদ্মা, মেঘনা ও শীতলক্ষ্যা নদীর তাজা মাছে ভরপুর মাছ বাজার ও পাইকারি আড়তগুলো। দামও কমেছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শীতলক্ষ্যার পশ্চিম তীরে 3 নম্বর মাছ ঘাটে পাইকারি আড়তে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছে তার কাছে। নদী পথে পণ্য পরিবহনের সুবিধার কারণে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর এই পশ্চিম তীরে 3 নম্বর ঘাটে প্রায় 200 বছর আগে এই প্রাচীন মাছের আড়তটি প্রতিষ্ঠিত হয়।
এই মাছের আড়তে শতাধিক পাইকারি আড়তদার এবং প্রায় সহস্রাধিক পাইকারি খুচরা বিক্রেতা মাছ ব্যবসা করছেন। বংশ পরম্পরায় তারা এই মাছের ব্যবসার সাথে প্রায় কয়েক হাজার মানুষ জড়িত রয়েছে। এই মাছের বাজারের মূল বিষয় হচ্ছে যে এখানে নদীর মাছ পাওয়া যায় সবচেয়ে বেশি, বিশেষ করে মেঘনা নদী, ব্রহ্মপুত্র নদীর তাজা মাছ এই বাজারে পাওয়া যায়। সব ধরনের মাছ, রুই, কাতল, বোয়াল, ইলিশ, পদ্মার ইলিশ, বোয়াল, এছাড়া আইড় মাছ, বাঘা আইড়, কাতল, সব ধরনের মাছই পাওয়া যায়। এর পাশাপাশি ছোট সব ধরনের মাছ এই বাজারে পাওয়া যায়। পাশাপাশি চাষের মাছও রয়েছে। আকার ভেদে মাছের দামও ভিন্ন রূপ। তবে মাছের আড়তদাররা যেটা বলছেন যে চলতি এই বর্ষা মৌসুম শেষ হয়েছে মাত্র, এই বর্ষা মৌসুমের কারণে দেশের নদ নদী, খাল বিল এবং হাওর অঞ্চলগুলোতে পানি বেশি থাকায় মাছের সরবরাহ বেড়েছে এবং মাছের সরবরাহ বাড়ার কারণে মাছের দামও কিন্তু কিছুটা কমেছে। তো এই কারণে মাছের বেচার কেনা অনেকটাই আগের চেয়ে কিছু বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে সেই অনুযায়ী আড়তদাররা যেটা বলছেন তারা সেরকম ভাবে লাভবান হতে পারছেন না। এখন পর্যন্ত প্রতিদিন ভোর থেকে এই মাছের বাজারে বেচা কেনা শুরু হয় এবং বেলা 11টা পর্যন্ত মাছ বিক্রি পুরো দমে চলে। বেলা সূর্য ওঠার সাথে সাথে বেলা যত বাড়বে ক্রেতার সংখ্যা তত বাড়তে থাকবে এবং প্রায় 11টা নাগাদ মাছের বেচা কেনা চলবে। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মাছের বাজারে ভরপুর মানুষ কেনাকাটা করতে এসেছে। এই ছিল নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিম 3 নম্বর ঘাটে পাইকারি মাছের আড়তের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে। এবার আবহাওয়ার খবর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। ঢাকা বিভাগের বায়ুর মান 61, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 86%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 54, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 94। রাজশাহী বিভাগে বায়ুমান 84, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 92। সিলেট বিভাগে বায়ুর মান 22, এটি ভালো। বাতাসের আর্দ্রতা 94%। খুলনা বিভাগের বায়ুমান 62, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 93। বরিশাল বিভাগে বায়ুর মান 57, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 89%। রংপুর বিভাগের বায়ুমান 82, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 81। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 79, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 89%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 22 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 84। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ। সকাল 8টায় বিমান বাহিনী ত্রাণবাহী একটি বিমান ঢাকা সেনানিবাস ঘাঁটি থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে গণমাধ্যমে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের অপারেন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশে দুর্যোগ মোকাবিলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। দেশের বাইরের খবর। কিছুটা হলেও বেড়েছে ভারতে বাংলাদেশি ভ্রমণকারীর সংখ্যা। তবে এই বৃদ্ধিও স্বাভাবিক প্রবাহের তুলনায় প্রায় 80% কম। কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি ভ্রমণকারীদের সংখ্যা কিছুটা বাড়লেও তাদের অনুপস্থিতিতে যে আর্থিক ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। মাত্র কয়েক মাস আগেও কলকাতার মার্কো স্ট্রিট ছিল নিস্তব্ধ। বাংলাদেশি পর্যটকদের একেবারেই দেখা মেলেনি সেখানে। তবে গত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি কিছুটা পাল্টেছে। ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি ভ্রমণকারীর আনাগোনা। কলকাতায় যাওয়া বাংলাদেশিরা জানান, বর্তমানে মেডিকেল ভিসা তুলনামূলকভাবে সহজে পাওয়া যাচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে দ্রুতই মিলছে এই ভিসা। রোগীর সঙ্গে আগে যেখানে মাত্র একজন অ্যাটেন্ডেন্ট ভিসা পেতেন, এখন দেয়া হচ্ছে দুজনকে। যদিও
ভিসা প্রক্রিয়া আরও সহজ ও স্বাভাবিক করার দাবিও অনেকের। আগে যেভাবে অনেক যাচাই বাছাই চলতো, এখনো যাচাই বাছাই চলছে। অ্যাকচুয়াল যারা চিকিৎসা নিতে আসতে চাচ্ছে তাদেরকে ভিসা দিচ্ছে। অ্যাপ্লাই করছি করে আমার এইজ দিয়ে তখন 65 ছিল, দিয়ে দিচ্ছি। বন্ধন চালু থাকলে আমার জন্য সুবিধা হতো, আমার খুলনা থেকে একদম আমি ডাইরেক্ট আসতে পারতাম। 2023 সালে ভারতের ইতিহাসে রেকর্ড সংখ্যক বাংলাদেশি পর্যটক ভ্রমণ করেন। পদ্মা সেতুর সুফলে কলকাতার ব্যবসায়ীরা আশায় বুক বেঁধেছিলেন, করেছিলেন নতুন বিনিয়োগও। কিন্তু গেল বছর 5 আগস্টের পর থেকে অনেক কিছুই বদলে যায়। 13 আগস্ট থেকে ঢাকার ভারতীয় হাইকমিশন সাধারণ পর্যটন ভিসা প্রদান বন্ধ রেখেছে। ভিসা না পাওয়ায় বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের যাতায়াত। কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েন ভারতীয় ব্যবসায়ীরা। করোনার সময়ও এত খারাপ যায়নি। করোনার সময়ও পেশেন্ট যারা এসছে তারা ট্রিটমেন্ট গুলো যে সেবা পেয়েছে, তখনও আমরা বসে দেখেছি, তখনও এত ক্রাইসিস হয়নি। এরকম ক্রাইসিস আমরা দেখিনি। ভিসা দেখছি মনে হয় আগামী 2-4-10 দিনের মধ্যে আরো ডেভেলপমেন্ট হবে। এখনো পর্যন্ত কলকাতার নিউ মার্কেট এলাকার বাংলাদেশি হোটেল পাড়া ও পর্যটক নির্ভর ব্যবসায়ীরা টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে সংকট কাটিয়ে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা তাদের। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মেডিকেল ভিসা কিছুটা শিথিলতা করার ফলে কিছু সংখ্যক বাংলাদেশি পর্যটক আসতে শুরু করেছেন, কিন্তু গত 1 বছরে তাদের যে ক্ষতি হয়েছে তা পোষাতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের রাজধানীতে সেনা মোতায়েন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করা হয়। মামলার আর্জিতে বলা হয়, এই মোতায়েন অসাংবিধানিক এবং একাধিক ফেডারেল আইনের লঙ্ঘন। সেনা মোতায়েন বন্ধে আদেশ জারির জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভিতরে সামরিক বাহিনীর কার্যক্রম সম্প্রসারিত করেছেন। গেল মাসে ট্রাম্প ন্যাশনাল গার্ড সৈন্যদের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করেন। প্রেসিডেন্টের দাবি, এর মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে। রাজধানীর মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টকেও সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নিয়ে আসেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন নজিরবিহীন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র জুড়ে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। এবার খোদ ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ রাজধানীতে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। বৃহস্পতিবার ফেডারেল কোর্টে মামলাটি দায়ের করেন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব। মামলায় বলা হয়, এই মোতায়েন অসাংবিধানিক এবং একাধিক ফেডারেল আইনের লঙ্ঘন। আদালতের কাছে এই মোতায়েন বন্ধে আদেশ জারিরও আবেদন জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে অ্যাটর্নি জেনারেল বলেন, আমেরিকান ভূমিতে মার্কিন নাগরিকদের উপর সশস্ত্র সেনারা পুলিশি দায়িত্ব পালন করবে, এটি কখনোই হওয়া উচিত নয়। এটি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার বিপজ্জনক সম্প্রসারণ, যা সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। মামলার আর্জিতে ব্রায়ান শোয়ালব বলেন, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার উপর জোরপূর্বক সামরিক দখল স্থানীয় স্বায়ত্তশাসন এবং মৌলিক স্বাধীনতাকে লঙ্ঘন করবে। গেল 11 আগস্ট অপরাধ বিরোধী কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রায় 2500 সৈন্য মোতায়েন করেন ডোনাল্ড ট্রাম্প। এসব সৈন্যদের মধ্যে অর্ধেকেরও বেশি সৈন্য রিপাবলিকান সমর্থিত 6টি অঙ্গরাজ্য থেকে আনা হয়েছে, যাদের অস্ত্র বহন করার নির্দেশ ও গ্রেফতারের ক্ষমতা দিয়েছেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নেপালে অপব্যবহার ঠেকাতে ইউটিউব, ফেসবুক সহ 23টি সামাজিক যোগাযোগ মাধ্যমের সেবা বন্ধ করেছে দেশটির সরকার। নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হওয়াকে এই পদক্ষেপের কারণ হিসেবে দেখানো হয়েছে। নেপালের সরকার জানিয়েছে, ভুয়া আইডি ব্যবহার করে ঘৃণা ও গুজব ছড়ানো, সাইবার অপরাধ এবং সামাজিক সম্প্রীতি নষ্ট হয় তারা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর নিবন্ধন শর্ত পূরণ করার সময়সীমা ছিল। টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপো লাইভ এরই মধ্যে নিবন্ধন করলেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম নিবন্ধন বন্ধ করেনি। খেলার খবর। জোড়া গোলে ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ রাঙালেন লিওনেল মেসি।
ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য কানায় কানায় পরিপূর্ণ ছিল স্তাদে মনুমেন্টাল। যতই দিন যাচ্ছে জমে উঠছে বিসিবি নির্বাচন। আলী আসগর লবির ঘোষণার পরও তামিম ইকবালের প্রার্থিতা নিয়ে থেকে যাচ্ছে রহস্য। ধোঁয়াশা আছে আমিনুল ইসলাম বুলবুলের অংশগ্রহণ নিয়েও। তবে শেষ পর্যন্ত বোর্ডের সর্বোচ্চ চেয়ারের জন্য তামিম ও বুলবুলের মতো হেভি ওয়েটরা লড়াই করলে তা দারুণ কিছু হবে বলে মনে করছেন ক্রিকেটাররা। ক্রিকেট বোর্ড সভাপতির চেয়ারে শেষ পর্যন্ত কে বসবেন? যিনি বসুন, এমন কাঁধে কাঁধ মিলিয়ে চলবে সব পক্ষ, এমনটাই তো কাম্য। অক্টোবরে বিসিবি নির্বাচনের পর পরিচালকদের মধ্য থেকে বাছাই করা হবে সভাপতি। তবে তার আগেই আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালকে নিয়ে আলোচনা তুঙ্গে। বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল বিএনপি সমর্থিত প্রার্থী হবেন। যদিও রাজনৈতিক দলের প্রতিনিধির এমন বক্তব্যের পর থেকে নানা মহলে নানা কথা। তামিমকে যেমন সভাপতি হিসেবে চাইছেন অনেকে, তেমনি যে কোনো সময় পাল্টে যেতে পারে পাশার দান। তাই তার প্রার্থিতা নিয়ে একরকম রহস্য রয়েই যাচ্ছে। বর্তমান প্লেয়ারদেরকে আবার এক করা এবং আমাদের বড় ভাইদের এক করার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তামিম ইকবাল। তামিম ইকবাল কেন কবে আসলেন না? আমি শিওর এটা রিজন আপনারাও জানেন আমি কি কারণে আসি নাই, সো ওটা আশা করি সামনে আপনারাও বুঝতে পারবেন। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, ক্রিকেটার ও ক্লাব কমিউনিটিতে যোগাযোগ বাড়িয়েছেন তামিম। 25 পরিচালক পদের মধ্যে সর্বোচ্চ 12টি আসবে ক্লাব ক্যাটাগরি থেকে। তাই ধীরে ধীরে বিসিবি নির্বাচনের ময়দানে গুছিয়ে নিচ্ছেন তামিম, এমন আলোচনা শোনা যাচ্ছে ইদানিং। বিপরীতে আমিনুল ইসলাম বুলবুলের গ্রাউন্ডও শক্ত। বর্তমান বিসিবি সভাপতি জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত। অন্তর্বর্তী সরকারের সুনজর রয়েছে তার উপর। সাবেক দুই অধিনায়ককে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। দুইজনই আমাদেরই লোক, ঠিক আছে, যেই হোক আমরা ডেফিনেটলি সেই ক্ষেত্রে খুশি হব। খুবই যোগ্য ক্যান্ডিডেট। আমার কাছে মনে হয় দুইজনের মধ্যে যেই আসুক অবশ্যই ক্রিকেটের ভালো চিন্তা করবে। তামিমের মতো কিছুটা হলেও বুলবুলের অংশগ্রহণ নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে মাহবুব আনামের পর আকরাম খানেরও বিসিবি নির্বাচনে অংশ না নেয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুখ থুবড়ে পড়েছে নগর পরিবহন সেবা। আলোচনাতেই বন্দি রুট রেশনালাইজেশন। বাস কিনতে ঋণ সুবিধা চান ব্যবসায়ীরা। সমাধানের চেষ্টায় ডিটিসিএ। সরকারকেও তৎপর হওয়ার তাগিদ। এজলাসের বিচারকের সামনেই সাংবাদিকদের মারধরের ঘটনায় নিন্দার ঝড়। জড়িতদের কঠোর শাস্তি দাবি। সাংবাদিকতা সুরক্ষা আইন বাস্তবায়নের তাগিদ সংস্কার কমিশন প্রধানের। এই ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়।